আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হলো আপনাদের টমেটো গাছে, বিশেষ করে আপনাদের ছাদ বাগানে টমেটো গাছে যদি অলরেডি ফুল চলে আসে বা ফুল আসবে ভাব হচ্ছে, এই সময় আপনাদের টমেটো গাছে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন। বেশ কিছু পরিচর্যা এই সময় করতে হয়। এই সময়ে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি আপনার টমেটো গাছ থেকে কীরকম টমেটো পাবেন। সো চলুন ইন্ট্রোডাকশন বর্ণনা করে মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটা আপডেট দিয়ে শুরু করতে চাই। কিছুদিন আগে জাপ পোকার আক্রমণ আমার সিম গাছে হয়েছিল এবং এই আক্রমণ থেকে বাঁচার জন্য আমি কি করেছিলাম তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং অনেকেই আপনারা সেই ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন আমার ওই স্প্রেটা করার পরে গাছের বর্তমান কি কন্ডিশন। এই যে গাছের বর্তমান এই কন্ডিশন, এখন আর গাছে কোনো জাপ পোকার আক্রমণ নেই, সবগুলো গাছের পাতা একদম ফ্রেশ আছে, এমনকি ফুল কেটে ফেলা বা ফুল নষ্ট হয়ে যাওয়ারও কোনো সমস্যা নেই। আমার গাছে অলরেডি সিম ধরা শুরু হয়ে গেছে এবং কিছুদিন আগে আমি অল্প কিছু সিম এই গাছ থেকে তুলেছিলাম। সো যারা আপডেট চেয়েছিলেন তাদেরকে আমি আপডেটটা দেখিয়ে দিলাম। এই যে গাছের ফ্লাওয়ারের অবস্থা। প্রথমে আমি আপনাদের দুইটা গাছ দেখাচ্ছি, দুইটা আলাদা আলাদা গাছ। এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটাতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গাছটিকে আমি সাপোর্ট দিয়ে কাঠির মাধ্যমে বা স্টিকের মাধ্যমে দাঁড় করিয়ে দিয়েছি উপরের দিকে। কেন এভাবে দিয়েছি এটারও একটা পার্টিকুলার রিজন আছে। আবার একইভাবে এইখানে একটি টমেটো গাছ রয়েছে যেটাকে কিন্তু আমি স্টিক দিয়েছিলাম, কিন্তু স্টিকের মধ্যে সাপোর্ট না দিয়ে মাটির মধ্যে একটু হেলানোভাবে দিয়ে দিয়েছি। এবং এই গাছে শুধু যে ফুল আসছে ব্যাপারটা তা না, টমেটোও কিন্তু অলরেডি চলে আসছে। প্রথম কথা হলো এইরকমভাবে দুইটা গাছ আমি দুইভাবে কেন রেখেছি সেটা একটু এক্সপ্লেন করি। এইখানে যে গাছটি রয়েছে এর আশপাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই চারপাশটা কিন্তু বেশ একটু ফাঁকা। এখানে একটা মালবেরি গাছ রয়েছে, শীতকালে মালবেরি গাছের পাতা অলরেডি ঝরে যায়, তাই এই জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেছে। টমেটো গাছের ক্ষেত্রে যদি আপনারা এভাবে বিছিয়ে দিতে পারেন, মানে একদম মাটির সাথে না, মাটি থেকে একটু উঁচুতে, এখানে এই গাছের সাথে আমি একটু বেঁধে দিয়েছি এই যে, এবং এখানে একটা খুঁটি রয়েছে যেটার সাথে আমি একটু উঁচু করে দিয়েছি, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, গাছটা অনেক দ্রুত বাড়ে এবং গাছটার সাপোর্টটাও ভালো থাকে। যেহেতু এর আশেপাশে তেমন গাছপালা নেই এবং এখানে যথেষ্ট পরিমাণ সানলাইট পড়ার ব্যবস্থা রয়েছে, এই কারণেই এখানে আমি গাছটাকে শুইয়ে দিয়েছি। আর এখানে যে গাছটি রয়েছে এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা জাম গাছ আছে, তার পাশে একটা পেঁপে গাছ আছে এবং তারপরে টমেটো গাছটা আছে। এই গাছটাকে যদি আমি নিচের দিকে শুইয়ে দিতাম তাহলে কিন্তু ও যথেষ্ট পরিমাণ সানলাইট পেতো না। যখন আপনার টমেটো গাছে টমেটোর ফুল আসা শুরু হয়ে যাবে বা টমেটো ধরা শুরু হয়ে যাবে, তখন কিন্তু গাছের প্রচুর সানলাইটের প্রয়োজন পড়ে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সানলাইট আপনার গাছে লাগবে। এবং আমি যদি এটাকে শুইয়ে দিতাম এই গাছটা মোটেও 6 থেকে 8 ঘন্টা সানলাইট পেতো না। এই পাশেও ড্রাগন গাছ আছে, এই পাশে পেঁপে গাছ আছে, যে কারণে আমি ওকে স্টিক দিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি, যাতে করে ও উপরের দিক থেকে গাছগুলো একটু উপরের দিকে আসে এবং প্রপারলি সানলাইট পায়। প্রথম বিষয়, আপনাদের গাছ যদি এখন কোনো ছায়াযুক্ত জায়গায় থাকে বা পার্শিয়ালি সানলাইট পায়, এমন জায়গা থেকে সরিয়ে দিনে যাতে মিনিমাম 6 ঘন্টা সানলাইট পায় এমন একটা জায়গায় প্লেস করবেন। আশেপাশে যদি গাছ থাকে আপনার টমেটো গাছকে শুইয়ে দিলে ভালো হবে নাকি এভাবে স্টিক দিয়ে দাঁড় করিয়ে দিলে ভালো হবে, এই বিষয়টা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং সেটা এখনই করতে হবে, কারণ গাছে যখন ফ্রুট ধরা শুরু হয়ে যাবে, মানে ফল চলে আসবে, তখন কিন্তু গাছের এই শাখাগুলোর ওয়েট অনেক বেড়ে যাবে। তখন আপনি যদি পরবর্তীতে এই স্টিকের সিস্টেমটা দেন বা স্টিক দিয়ে দাঁড় করান, গাছ মুচড়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো গাছের প্রপার পানির ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। এই যে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন গাছটা কিন্তু ভেজা, দেখে মাটিটা মনে হচ্ছে একটু ভেজা ভেজা ভাব, কিন্তু গাছটার যে মাটিটা সেটা কিন্তু একদম কাদার মতন হয়ে নেই, একটু ঝুরঝুরা অবস্থায় আছে। আপনাদের এই সময় বিশেষ করে যখন গাছে ফ্লাওয়ার চলে আসবে বা ফুল ধরা শুরু হবে, মাটিতে কন্টিনিউয়াস একটা ভেজা ভাব রাখবেন। একদম অনেক বেশি পানি কাদা হয়ে যাচ্ছে এরকম না, আবার ড্রাই হতে দেওয়া যাবে না। যদি আপনার গাছ ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্লাওয়ারগুলো পড়ে যাবে, আপনার ফল হবে না। পানির বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রয়োজন ভেদে আপনার পাত্র অনুযায়ী যদি 2 বেলা পানির প্রয়োজন পড়ে 2 বেলা পানি দিবেন, অথবা 1 বেলায় পানি দিলে যথেষ্ট। এরপরে যদি বলি এই সময়ে আপনারা গাছে কী সার দেবেন। গাছে যখন ফ্লাওয়ার চলে আসবে বা ফল ধরা শুরু হয়ে যাবে, এই সময়ে নাইট্রোজেনের পরিমাণ গাছে একটু কম লাগে, বেশি লাগে হলো ফসফরাস এবং পটাশিয়াম। যদি অর্গানিক ফার্টিলাইজার আপনারা দেন, যেমন গোবর সার বা কিচেন কম্পোস্ট, এগুলো একটু কম পরিমাণে দেবেন। হাড়ের গুঁড়া, শিংকুচি
এগুলো আপনারা বেশি ইউজ করতে পারেন। এগুলো যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার, অথবা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। ভার্মি কম্পোস্টে এমনিতেই নাইট্রোজেনের পরিমাণটা একটু কম থাকে, অন্যান্য উপাদান পরিমাণ বেশি থাকে। আমি বলবো নর্মাল কম্পোস্টের চাইতে ভার্মি কম্পোস্ট এই সময় আপনারা ব্যবহার করতে পারলে বেশি ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও পটাশিয়ামের অর্গানিক সোর্স হিসেবে আপনারা কলার খোসা ভেজানো পানি বা কলার খোসা ডিরেক্ট দিয়ে দিতে পারেন। ফসফরাসের অর্গানিক সোর্স হিসেবে আপনারা কাঠকয়লার যে ছাই রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই গেল জৈব সারের হিসাব। রাসায়নিক সারের হিসাবের ক্ষেত্রে এই সময় আপনারা ভুলেও ইউরিয়া সার ব্যবহার করবেন না। যদি ভালো হয় টিএসপি সার ব্যবহার করতে পারেন, বেশি ভালো, যেটা ফসফরাসের সোর্স হিসেবে কাজ করবে। এছাড়া আপনারা ডিএপি ফার্টিলাইজারটাও ব্যবহার করতে পারেন। ডিএপিতে খুব অল্প পরিমাণের নাইট্রোজেন থাকে, ফসফরাসের পরিমাণ বেশি থাকে। আর পটাশিয়ামের ইউজের ক্ষেত্রে লাল পটাশ যেটা এমওপি সেটা ব্যবহার করতে আমি না করব, সাদা পটাশ বা এসওপি এই ফার্টিলাইজারটা আমি ব্যবহার করতে বলবো। এবং ট্রাই করবেন যখন পটাশ আপনারা দিবেন, এসওপি ফার্টিলাইজার যেটা সাদা পটাশ সেটা মাটিতে দেওয়ার জন্য একরকম পাওয়া যায়, গাছে স্প্রে করার জন্য আরেক রকম পাওয়া যায়। মাটিতে দেয়ার যে ফার্টিলাইজারটা ওইটা কেনার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর এছাড়া তেমন কোনো পিজিআর হরমোন বা কোনো কিছু আপনাদের স্প্রে করার দরকার নেই। অ্যাটলিস্ট আমি করি না, এবং আমার যে রেজাল্ট খুব খারাপ আসছে ব্যাপারটা তাও না। 15 দিন পরে আরও একটা ভিডিও আপলোড করব, সেখানে আরও কিছু আপডেট দেখাবো। বাট পিজিআর বা এই ধরনের কোনো কিছু স্প্রে করার দরকার নেই। আর অনুখাদ্য হিসেবে আপনারা হিউমিক সারটা ব্যবহার করতে পারেন। বিভিন্ন সময়ে আমি হিউমিক সারটা দেখিয়েছি, হিউমিক ফার্টিলাইজার গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। দারাজেও অ্যাভেলেবেল আছে, বা যে কোনো বড় সারের দোকানেও আপনারা হিউমিক সারটা পেয়ে যাবেন। সেটা অনুখাদ্য হিসেবে প্রতি সপ্তাহে বা 10 দিন পর পর 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এরপর ফাইনালি আপনাদের যেটা করতে হবে, আপনাদের টমেটো গাছকে ছাঁটাই করতে হবে। অনেকেই আমার কাছে কমেন্টে প্রিভিয়াস যে টমেটো রিলেটেড ভিডিও রয়েছে সেখানে জিজ্ঞেস করেন যে টমেটো গাছকে আদৌ ছাঁটাই করার প্রয়োজন আছে, বা থাকলেও সেটা কিভাবে করব, যেটা আমি আপনাদেরকে এখন একটু গাইডলাইন্স দিয়ে দিচ্ছি। আমার এখানে যে গাছটি ছিল, যেটাকে আমি স্টিক দিয়ে উপরের দিকে দিয়ে দিয়েছি, এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা যেটা ফলো করবেন, প্রথমত নিচের দিকে যেখান থেকে মেইন শাখাটা বের হয়েছে, আচ্ছা এই যে আমি দেখাই, এই যে একটা মেইন শাখা, এই শাখাটা এই পয়েন্টে এসে ডিভাইডেড হয়ে আরও কতগুলো শাখা তৈরি করেছে, এবং এই যে ডিভাইডেড শাখা এর উপরেই কিন্তু আমার ফুলগুলো আসা শুরু করেছে। এবং এর নিচে নর্মালি যেই নতুন ডালগুলো আসবে সেখানে যদি ফুল আসেও, সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে না। 2-1টা টমেটো হয়তো ধরতেও পারে, নাও ধরতে পারে। এই কারণে যেখান থেকে এই মেইন শাখাটা শুরু হয়েছে তার নিচে যত শাখা এবং পাতা রয়েছে সেগুলোকে আপনাদের ছেঁটে ফেলে দিতে হবে। এই যে দেখুন, নিচে যত ডাল এবং পাতা ছিল সেগুলো কিন্তু আমি ছেঁটে ফেলে দিয়েছি। আমি এই যে শাখা, যেটা এই যে মেইন যেখান থেকে আমার ডিভাইডেড হয়ে মাল্টিপল শাখা বা বেশি শাখা তৈরি হচ্ছে এবং ফ্লাওয়ার আসছে, তার নিচ পর্যন্ত কিন্তু আমি ছাঁটাই করে ফেলে দিচ্ছি। যে এখানে একটা আছে, এটাও কিন্তু আমি ফেলে দিতে পারি, কারণ এটা হলো এই যে যেখান থেকে ডিভাইড হওয়া শুরু হয়ে গেছে এই পয়েন্টের নিচে। এটা হলো প্রথম স্টেপ। সবগুলো গাছের ক্ষেত্রেই আপনারা এটা ফলো করবেন। দ্বিতীয়ত, ভেতরের দিকে ক্রস হয়ে আছে, অনেক বেশি ডালপালা, অনেক ঝোপড়ালো হয়ে আছে, এরকম ডালপালাগুলো দেখে যেটা আপনার কাছে মনে হবে একটু কম সুস্থ, এই ধরনের ডাল বা পাতাটা আপনি ছেঁটে ফেলে দিবেন। ওর মধ্যে যদি অলরেডি ফ্লাওয়ার চলে আসে তাহলে দরকার নেই, ফ্লাওয়ার না আসলে এই কাজটা করবেন। এতে করে আপনার উপরের দিকে এনার্জিগুলো রিডিরেক্ট হবে এবং উপরের যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো টিকে যাবে, প্লাস এখানে যে ফলগুলো হবে সেগুলোর কোয়ালিটিও খুব ভালো থাকবে। আর দ্বিতীয়ত, বিশেষ করে এরকম দাঁড় করানো গাছের ক্ষেত্রে যে পয়েন্ট পর্যন্ত, উপর থেকে যতটুকু পর্যন্ত, প্রথমে তো ওই 2টা টেকনিকে আপনারা ছাঁটাই করবেনই, তারপরে উপর থেকে যতটুকু পর্যন্ত সানলাইট পাবে তার নিচে যেই জায়গাটাতে কোনো সানলাইট পায় না, যেমন এই যে এই পাতা কিন্তু শাখার মধ্যে উঠেছে, এই যে এখানে একটা ডিভাইডেড শাখা এবং সেখানে এই পাতাগুলো হয়েছে। কিন্তু এখানে আমি খেয়াল করে দেখেছি সারা দিনের মধ্যে 5 মিনিটও সূর্যের আলো লাগে না। এই ধরনের শাখা চাইলে আপনি রাখতে পারেন, যেহেতু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। আর যদি এরকম ফ্লাওয়ার আসা শুরু না হয়, আমি বলবো এই ধরনের শাখাও আপনার কেটে ফেলে দিন, কারণ উপরে আসলে খাবারটা তৈরি হচ্ছে, কিন্তু খাবারটা তো খাবে পুরো গাছ। সানলাইট পাচ্ছে কম, কিন্তু গাছের এই খাবারটা খাওয়ার জন্য ডালপালার সংখ্যা অনেক বেশি। তাই যেই ডালপালাগুলোতে আপনার সানলাইট একদমই লাগে না সেগুলোকে আপনারা ছাঁটাই করে ফেলে দিবেন। এখানে যে গাছটি রয়েছিল এটাতে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করার প্রয়োজন নেই, কারণ ইভেন নিচের দিকেও যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রপার সানলাইট পায়। সো পুরা গাছটার 90% পাতাই সূর্যের আলোতে এক্সপোজড, সেখান থেকে তারা খাবার তৈরি করে এবং সবাই সমানভাবে এই খাবারগুলোকে গাছে ডিস্ট্রিবিউট করে দেয়। তাই এই গাছটাতে কিন্তু আমার খুব বেশি ছাঁটাই করার প্রয়োজন নেই। তাহলে কি হলো, সানলাইট যদি পায়
তাহলে গাছে ছাঁটাই করার কোনো প্রয়োজন নেই। না পেলে যতটুকু পাচ্ছে না সেটা ছাঁটাই করবেন, এবং যেই পয়েন্ট থেকে ছাঁটাই করবেন, যেমন দেখুন আমি এই যে এই পয়েন্ট থেকে যদি ছাঁটাই করতামও, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যেখান থেকে শাখা প্রশাখা বের হচ্ছে, এইটার নিচের দিকে যতগুলো আছে এইগুলোকে আমি ছাঁটাই করে দিতাম। ফর এক্সাম্পল এগুলা, এই যে নিচের যেগুলো কিছু পাতা রয়েছে, এই পাতাগুলো কিন্তু সানলাইট পায় না, এই পাতাগুলোকে আমি ছাঁটাই করে ফেলে দিব। এতে করে আপনার গাছের যে খাবারটা তৈরি হচ্ছে বা গাছে যে সারটা দিচ্ছেন সেটার প্রপার 100% ইউটিলাইজেশন হবে। না হলে যেটা হবে যে আপনার গাছ একটু দুর্বল হয়ে যাবে। এরপরে ফাইনাল একটা টিপস, যেই টিপসটা হলো পলিনেশন করা, হ্যান্ড পলিনেশন করা। হ্যান্ড পলিনেশন আসলে বর্তমানে যেই গাছের ভ্যারাইটিগুলো রয়েছে ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রেই করার কোনো প্রয়োজন পড়ে না। এগুলো সেলফ পলিনেট, মানে হলো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল সাধারণত একটাই হয়। এগুলোতে হ্যান্ড পলিনেশনের খুব একটা প্রয়োজন নেই। কিন্তু আরও যদি আপনি বেটার রেজাল্ট চান, একটা ছোট্ট কাজ আপনারা করতে পারেন। এই যে ডালগুলো রয়েছে, বিশেষ করে এই কাজটা আপনারা সকালবেলা বা রাতের বেলা করলে সবচাইতে ভালো হয়, যেহেতু ছাদ বাগান রাতের বেলা এক্সেস আছে। এগুলোকে আঙ্গুল দিয়ে হালকা এভাবে একটা ট্যাপ ট্যাপ করে দিবেন। যদিও এখন দুপুরবেলা আমি ভিডিওটা করছি, এখন না করলেও হতো, বাট দেখানোর জন্য করছি যে এভাবে প্রতিটি ডাল আস্তে আস্তে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। এতে করে পলিনেশনের পরিমাণটা আরও বাড়বে এবং আপনার ফুল থেকে ফল হওয়ার পরিমাণটাও বেড়ে যাবে। আরেকটা কাজ আপনারা করবেন, সারের সেকশনে আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যদি সম্ভব হয় মাটিতে 1 চামচ করে 15 দিন পর পর বোরন সার দিয়ে দিবেন। এতে করে এই যে ফ্লাওয়ারের যে পলিনের পরিমাণ বা পরাগ রেণুর পরিমাণ সেগুলো কিন্তু বাড়ে, এবং সেলফ পলিনের গাছও যদি হয় সেখান থেকেও অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই বোরন সার ব্যবহারের কারণে। প্লাস আপনার যে ফলটা হবে, ফলটার কোয়ালিটিও বেশ ভালো হবে। বন্ধুরা, ফুল ধরা টমেটো গাছে ডিসেম্বর মাসে বা ফুল আসবে এই ধরনের টমেটো গাছে ডিসেম্বর মাসে আপনারা কী ধরনের টেক কেয়ার করবেন, কী সার দিবেন এবং কী কী জিনিস লক্ষ্য রাখা দরকার, সেগুলো আমি সবগুলোই মোটামুটি কভার করে ফেলেছি। তারপরেও যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি আপনাদের কমেন্টের পরিমাণ বেশি হয়ে যায় আমি আরও একটা ভিডিওর মাধ্যমে সেটা কভার করব। তাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা ছাদ বাগান করতে আগ্রহী বা যারা ছাদ বাগান করে তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং টমেটো রিলেটেড ইন ডিটেলস একদম গাছ লাগানো থেকে শুরু করে মাটি প্রস্তুত থেকে শুরু করে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্লাস 150+ ভিডিও আমার চ্যানেলে আছে বিভিন্ন ছাদ বাগান রিলেটেড টপিকস নিয়ে, আম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।